আমরা ম্যাগনেটাইজেশন নিয়ে শুরু করছিলাম, সো কন্টিনিউয়েশন। প্রথম হচ্ছে গিয়ে ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে কোন একটা লুপের মধ্যে যদি একটা কারেন্ট আমরা দিয়ে থাকি, যেমন টাইটলি ওন্ড একটা সলিনয়েড আছে, সেই সলিনয়েডের মাঝখানটা ফাঁপা, বা ধরে নেই যে সেখানে ফ্রি স্পেস ভ্যাকুয়াম আছে। এখন সেই সলিনয়েডের ভিতর দিয়ে যদি কারেন্ট ফ্লো করি, আমরা কারেন্টটা যে সার্কুলার ডিরেকশনে ফ্লো হইতেছে, সেই ডিরেকশনের ফ্লো অনুযায়ী আমাদের একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে এর ভিতরে। সেই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা হবে বি নট। এবং এই ম্যাগনেটিক ফিল্ড বি নট এর মানটা হবে মিউ নট এন আই। তো এনটা হচ্ছে কি, এনটা হচ্ছে গিয়ে নাম্বার অফ লুপ। এখন পাক সংখ্যা আর কি। তো এটাকে মিউ নট আই প্রাইম হিসেবে লেখা যায়, যেখানে মিউ নটটা হচ্ছে গিয়ে প্রবাবিলিটি পারমিয়াবিলিটি অফ দ্য ফ্রি স্পেস। এখন কি করা হইলো, এখন ওইটার ভিতরে একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, সিলিন্ড্রিক্যাল ম্যাগনেটিক ম্যাটেরিয়াল এটার ভিতরে দেয়া হইলো। তখন দেয়া হইলে সেটার কারণে এটার ম্যাগনেটিক ফিল্ডের একটা পরিবর্তন আসবে। নতুন ম্যাগনেটিক ফিল্ডের পরিমাণ ধরা গেল হচ্ছে গিয়ে বি। এখন এই ম্যাগনেটিক ম্যাটেরিয়াল যেটা, সেই ম্যাটেরিয়ালের ম্যাগনেটাইজেশন ঘটবে। তো এই ম্যাগনেটাইজেশনটা কিভাবে ঘটে, সেটার একটা এক্সাম্পল হচ্ছে গিয়ে এরকম যে কারেন্ট লুপের কারণে যেই ম্যাগনেট ম্যাগনেট ম্যাগনেটিক ফিল্ডটা এই ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে ফ্লো হচ্ছে, সেই ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের কারণে প্রত্যেকটা ম্যাগনেটের ভিতরে ইলেকট্রন গুলার একটা প্রিসিশন ঘটে। এবং এই প্রিসিশনটা এই ম্যাগনেটিক ফিল্ডটা দ্বারা অ্যাফেক্টেড হয়। অ্যাফেক্টেড হওয়ার কারণে সেখানে প্রত্যেকটা অ্যাটমের মধ্যে একটা সার্কুলার কারেন্ট লুপ তৈরি হয়। এই যে সার্কুলার কারেন্ট লুপ গুলা যে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা ইনসার্ট করলাম তার ভিতরে তৈরি হচ্ছে, তাদের আহ, প্রত্যেকের কারেন্টের ডিরেকশনটাকে এরকম সার্কুলার কারেন্ট হিসেবে দেখা যায়। কারণ আমরা জানি যে যদি থাম্ব ম্যাগনেটিক ফিল্ডের দিক নির্দেশ করে, তাইলে আমার ফিঙ্গার টিপ গুলা কি করবে, কারেন্টের দিক নির্দেশ করবে। এখন এর ফলে আসলে কি ক্রিয়েট হবে, এর ফলে আসলে একটা ম্যাগনেটিক ডাইপোল ক্রিয়েট হবে প্রত্যেকটা ইয়ের কারণে। প্রত্যেকটা এন সংখ্যক অ্যাটম আছে, তাহলে এন সংখ্যক অ্যাটমের কারণে প্রত্যেকটা অ্যাটম একটা করে কি করবে, ম্যাগনেটিক মোমেন্ট তৈরি করবে। এই যে ম্যাগনেটিক মোমেন্টটা তৈরি হবে, এই ম্যাগনেটিক মোমেন্টটাকে পার ইউনিট ভলিউমে এটার ভ্যালুটাকে বলা হয় ক্যাপিটাল এম। তাইলে যদি ক্যাপিটাল এন সংখ্যক অ্যাটম আছে এবং সেখানে ডেল্টা ভি ভলিউম আছে, তাহলে এক একটা অ্যাটম, ইচ অ্যাটম 1 2 3 4 5 করে আই আই সংখ্যক অ্যাটম আছে, আই এর মান 1 থেকে n পর্যন্ত ভ্যারি হবে। প্রত্যেকের ম্যাগনেটিক মোমেন্ট যদি মিউ এম আই হয়, তাদের সামেশন হচ্ছে কি টোটাল ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। আর এই ম্যাগনেটিক মোমেন্ট গুলাকে ডেল্টা ভি দিয়ে ভাগ করলে পার ইউনিট ভলিউমে ম্যাগনেটিক মোমেন্ট পাওয়া যায়, যেটাকে ম্যাগনেটাইজেশন বলে। ক্যাপিটাল এম দিয়ে এটাকে লেখে। এটা হচ্ছে কি অ্যাভারেজ ভ্যালুগুলোর সমান, অর্থাৎ প্রত্যেকের অ্যাভারেজ ডাইপোল মোমেন্ট যদি মিউ এবি হয় আর অ্যাটমের সংখ্যা যদি এন হয়, তাহলে এন এটি ডিভাইডেড বাই ইন্টু মিউ হচ্ছে গিয়ে এন এটি হচ্ছে গিয়ে পার ভলিউমে অ্যাটমের সংখ্যা। ঠিক আছে, সেই সেই এই দুইটার গুণফল হবে গিয়ে ক্যাপিটাল এম এর সমান। এখন এই ক্যাপিটাল এম এর আহ, পরিমাণটা আসলে কতটুকু সেটার একটা ইয়ে আছে, ইভ্যালুয়েশন আছে। সেটা হচ্ছে যে এই ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট গুলো তৈরি হইলো পাশাপাশি যদি দুইটা অ্যাটম নেই, নেইবরিং অ্যাটম গুলো যদি নেই, একটা অ্যাটমের ডিরেকশন যদি নিচের থেকে উপরে হয়, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ হয়, আরেকটা হচ্ছে গিয়ে উপর থেকে নিচে ক্লকওয়াইজ। পাশাপাশি যদি সব কয়টা ইয়েকে দেখো, নেইবরিং অ্যাটম গুলোকে দেখো, তাহলে দেখবে যে
একটা আরেকটার ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টকে কি করে দিচ্ছে, ক্যান্সেল আউট করে দিতেছে। শুধুমাত্র সারফেস বরাবর যে অ্যাটম গুলো আছে তাদেরকে, যেমন বাম দিকে আমার যে অ্যাটমটা আছে সেই অ্যাটমের বাম পাশে যে ঘূর্ণনটা, এই ঘূর্ণনটাকে ক্যান্সেল আউট করার মতো কেউ নেই। এইভাবে এই পাশের সারফেসে শুধুমাত্র সারফেস ঘিরে যারা আছে তাদের লুপটাকে ক্যান্সেল করার মতো কেউ নাই। নিচের দিক বরাবর যে কারেন্ট আছে তাদেরকে ক্যান্সেল আউট করার মতো কেউ নাই। ফলে সারফেসের যে কারেন্ট গুলা ডাইপোল মোমেন্টের কারণে সেগুলা কি হচ্ছে না, ক্যান্সেল আউট হইতেছে না। এই কারণে আমরা যে কারেন্টটা, একটা নেট কারেন্ট পাবো, এই ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের কারণে একটা নেট কারেন্ট পাবো। এই নেট কারেন্টটাকে বলে সারফেস কারেন্ট। এই সারফেস কারেন্টটাকে আইএম দিয়ে প্রকাশ করে। টোটাল ম্যাগনেটাইজেশন হচ্ছে গিয়ে এম ইন্টু ভলিউম, ভলিউম হচ্ছে গিয়ে এ ইন্টু এল। তো টোটাল এম কে আমরা এভাবে লিখতে পারি যে টোটাল কারেন্ট গুণ ক্রস সেকশনাল এরিয়া। এখানে টোটাল কারেন্ট হচ্ছে গিয়ে টোটাল সারফেস কারেন্ট আই এম, আর ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে গিয়ে এল ডিভাইডেড বাই এ। সো এম এর পরিমাণ যদি আমরা ইয়ে করি তাহলে এল এল কাটা যাবে, সো আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে আই এম, আর নিচে এ আছে, এ দিয়ে উপরে কাটা যাবে। সো স্মল এম, এই এম সমান সমান আমরা পাচ্ছি আই এম, অর্থাৎ সারফেস কারেন্ট পার ইউনিট লেন্থ। তাহলে পুরা যে আমার ম্যাটেরিয়ালটা আছে সেই ম্যাটেরিয়ালের ম্যাগনেটাইজেশনের পরিমাণ হচ্ছে গিয়ে সারফেস কারেন্ট পার ইউনিট লেন্থ। তাহলে ওভারঅল ঘটনাটা কি দাঁড়াচ্ছে, আমরা আই পরিমাণ কারেন্ট দিলাম, তারপর একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল ইনসার্ট করলাম, ম্যাগনেটিক ম্যাটেরিয়াল ইনসার্ট করার কারণে ফিল্ডের পরিমাণ হইল বি, ম্যাগনেটাইজেশন এর পরিমাণ হইল গিয়ে এম। আর এই ম্যাগনেটিক যে ম্যাটেরিয়ালটা, সেই ম্যাটেরিয়ালের সারফেসে একটা কারেন্ট পাওয়া গেল, সেটা হচ্ছে গিয়ে আই এম, লেন্থটা হচ্ছে গিয়ে এল। তো বি সমান সমান হচ্ছে গিয়ে মিউ নট আই, মিউ নট, বি সমান সমান মিউ নট আই। এখানে দুইটা আই আছে, একটা হচ্ছে গিয়ে আই প্রাইম, আই প্রাইমটা হচ্ছে গিয়ে পার ইউনিট লেন্থে কারেন্টের পরিমাণ, আর আই এমটা হচ্ছে গিয়ে সারফেস কারেন্ট। এই দুইটাকে যদি আমরা মিউ নট আই প্রাইম যেটা, সেটা হচ্ছে গিয়ে শূন্য স্থানের কারণে সেইটার পরিমাণ হবে গিয়ে বি নট। আর মিউ নট আই এম যেটা, সেটা হচ্ছে গিয়ে মিউ নট এম, এই ভ্যালুটা। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের এই এই ইয়ে থেকে আমরা যেটা পাইতেছি সেটা হচ্ছে গিয়ে ইকুয়েশন থেকে এখন আমরা একটা আহ, সংজ্ঞা বের করে নিয়ে আসবো, সেটা হচ্ছে কি ম্যাগনেটাইজিং ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি এইচ। ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি এইচ সমান সমান হচ্ছে বি বাই মিউ নট। ওকে, এখন এই এই ইকুয়েশনটাকে যদি বি নট বাই মিউ নট, এখন এই বি, এই ইকুয়েশনটায় যদি মিউ নট এম কে বাম পাশে নিয়ে আসে তাহলে এটা হবে বি মাইনাস মিউ নট এম। পুরো ইকুয়েশনটাকে যদি মিউ নট দিয়ে ভাগ করি তাহলে বি বাই মিউ নট কে বলতেছি এইচ, যেটা এক পাশে থাকবে। আর বি বাই মিউ নট এই পাশে আছে, আর মিউ নট বাই এম কে মিউ নট দিয়ে ভাগ করলে এম আসে। এই বি নট বাই মিউ নটটাকে বলা হইতেছে এইচ বা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। এটা আবার টোটাল কন্ডাকশন কারেন্ট পার ইউনিট লেন্থ। এই যে ইউনিট লেন্থ এন, আর কন্ডাকশন কারেন্ট, অর্থাৎ যেই কারেন্টটা তুমি ওই লুপের ভিতর দিয়ে, বাইরে সলিনয়েডের ভিতর দিয়ে পাস করছো, সেই কারেন্টটা হচ্ছে গিয়ে টোটাল কারেন্ট। এইটার সমান হয় এইচ এর মান। এই বি আর এইচ এর যে রেশিও, এই বি আর এইচ এর রেশিওটাকেই ম্যাগনেটিক পারমিয়াবিলিটি হিসেবে প্রকাশ করা হয়। তো ম্যাগনেটিক ফিল্ড পার ইউনিট ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে গিয়ে মিউ। মিউ এর কজ হচ্ছে গিয়ে এইচ, অর্থাৎ ফিল্ড ইন্টেন্সিটি, আর তার এফেক্ট আমরা দেখতে পাই ফিল্ড হিসেবে। তো কোনো একটা ম্যাটেরিয়ালের ইনসাইডে কোনো একটা পয়েন্টে যে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটিটা আছে, অর্থাৎ এই যে এন আই এর যতখানি এফেক্ট ওইখানে কাজ করতেছে, সেই অনুযায়ী সেই ম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা ওই পার্টিকুলার পয়েন্টে এই পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড শো করবে। ওকে,
তো এখন মিউ এর এইচ আর বি, তাহলে এটা এইচ আর এইচ হচ্ছে কি আমার, ধরো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর বিটা হচ্ছে গিয়ে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এই দুইটার প্লটই তো হচ্ছে গিয়ে মিউ। তবে এদের মধ্যে সম্পর্কটা কিন্তু লিনিয়ার না। এই সম্পর্কটা মধ্যে নন লিনিয়ারিটি এক্সিস্ট করে। একটা সার্টেন টাইম পর্যন্ত হয়তো লিনিয়ারিটি পাওয়া যাবে, তারপরে নন লিনিয়ারিটি এক্সিস্ট করে। এ কারণে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল এগুলো যেখানে আছে সেখানে ম্যাগনেটিক স্যাচুরেশন বলে কথাটা প্রায় চলে আসে। আর ম্যাগনেটিক স্যাচুরেশনে পৌঁছায় গেলে তখন আর আহ, যেহেতু লিনিয়ার রিলেশনশিপ কাজ করে না, তখন গ্রাফিক্যাল মেথডে যেতে হয়। যেটা তোমরা বিভিন্ন কোর্সে দেখে আসছো, যে এসি কোর্সে দেখে আসছো বা ইয়েতে দেখে আসছো, ম্যাগনেটিক ম্যাটেরিয়াল গুলা যেখানে পড়ছো, সেই কোর্স গুলাতে এই এফেক্টটা দেখে আসছো। আচ্ছা, এখান থেকে একটা টার্ম বের করে নিয়ে আসা হয় প্রত্যেকটা ম্যাটেরিয়ালের জন্য। এই টার্মটা প্রযোজ্য আলাদা আলাদা ভাবে, সেটা হচ্ছে গিয়ে রিলেটিভ পারমিয়াবিলিটি। তো কোনো একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের অ্যাকচুয়াল পারমিয়াবিলিটি হচ্ছে গিয়ে শূন্য, রিলেটিভ পারমিয়াবিলিটি টাইমস হচ্ছে গিয়ে এটার শূন্য স্থানের ভেদন যোগ্যতা, যেটা অর্থাৎ তোমার ভ্যাকুয়ামে এটার যে পারমিয়াবিলিটি, সেই পারমিয়াবিলিটির গুণফলের সমান। এইটার পরিমাণটা মিউ আর এর পরিমাণটা হচ্ছে বি বাই বি নট অথবা বি বাই মিউ নট এইচ। এখান থেকে আরেকটা টার্ম নিয়ে আসা হয়েছে, সেটা হচ্ছে গিয়ে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। সাসেপ্টিবিলিটিটা হচ্ছে গিয়ে এইচ এর সাথে এম এর সম্পর্কটাকে আমার প্রকাশ করতেছে। তো এইচ অনুযায়ী কি পরিমাণ ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট তৈরি হবে, সেটার একটা পরিমাণ এটা। যেহেতু বি এর সাথে অলরেডি এইচ আর এম এর সম্পর্ক আছে, এই সম্পর্কের মধ্যে যদি আমরা কাপ্পা এম এইচ এটা বসাই, কাপ্পা দিয়ে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটিকে বসাই, এখান থেকে বি সমান সমান মিউ নট ওয়ান প্লাস কাপ্পা এম প্লাস এইচ। তো আগের ইকুয়েশনের সাথে যদি আমরা কম্পেয়ার করি, বি সমান সমান মিউ নট মিউ আর এইচ, তাহলে মিউ আর সমান সমান আমরা পেয়ে গেলাম ওয়ান প্লাস কাপ্পা। তো মিউ আর যেভাবে চেঞ্জ হবে, কাপ্পা এমও সেইভাবে চেঞ্জ হবে। এটা মিউ আর এর সাথে কাপ্পা এম সরাসরি ইয়ে রিলেশনশিপ মেনটেন করবে। সো মিউ আর আর কাপ্পা এম আসলে একই ধরনের শেপ। তাহলে এই এই এই, সংজ্ঞাগুলোর সাপেক্ষে আমরা এখন যাব যে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে এগুলার প্রয়োগ কোথায়। তো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল বলতে আহ, কোনো একটা পদার্থ কতখানি ম্যাগনেটাইজেশন শো করে বা ম্যাগনেটিক ফিল্ডে সে কি ধরনের আচরণ করে, সেইটা হচ্ছে গিয়ে তার ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্লাসিফিকেশনের মূল স্টেপ। তো এখানে যদি আমরা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে ক্লাসিফাই করি, পাঁচটা ব্রড ক্যাটাগরিতে ভাগ করা যাবে। একটা হচ্ছে ইয়ে ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, অ্যান্টি ফেরোম্যাগনেটিক অ্যান্ড ফেরিম্যাগনেটিক। ওকে, সো ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল কারা? ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালের বৈশিষ্ট্য হচ্ছে, ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল গুলা তোমার এদেরকে যখন উইক ফিল্ডে, প্রথম কথা হচ্ছে ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল যাদের পার্মানেন্ট ডাইপোল ম্যাগনেটিক মোমেন্ট নাই, এমন সব ম্যাটেরিয়াল গুলাই হচ্ছে কি আমার ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল। তো এদের কাপ্পার ভ্যালুটা কিরকম? কাপ্পা মানে বুঝতেছো যে ওয়ান প্লাস মিউ আর যে টার্মটা আমরা বলে আসছি, সেই টার্মটা। তো এই ম্যাগনেটাইজেশনের পরিমাণটা, তো এই কাপ্পা এম ভ্যালুটা বেসিক্যালি হচ্ছে নেগেটিভ এবং খুবই স্মল, যেমন -10⁻⁶।
এদের বৈশিষ্ট্য কি? এদের বৈশিষ্ট্য হচ্ছে কি, এদের কাপ্পা স্লাইটলি লেস দেন ওয়ান। এখন এদের যে এম এম ভ্যালুটা, অর্থাৎ ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট যেটা, এটা বি কে অপোজ করে। এটা হচ্ছে গিয়ে মূল কথা। সব যদি উইক ম্যাগনেটিক ফিল্ডে তাদেরকে স্থাপন করা হয়, তাহলে তাদের মধ্যে যে ডাইপোল মোমেন্টটা তৈরি হবে, ধরো এই যে নর্থ থেকে সাউথে এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, তার ভিতরে যদি আমরা একটা ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল তৈরি রাখি, তাহলে সেটা যেই ডিরেকশনে আমার ইয়েটা তৈরি করবে, ফিল্ডটা তৈরি করবে, এটা বেসিক্যালি অ্যাওয়ে, অর্থাৎ উল্টা ডিরেকশন, অ্যাকর্ডিং টু দ্য পজিশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড বা নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। আর কিছু ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল আছে, যেমন এই ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটার নাম আসে সেটা হচ্ছে সুপার কন্ডাক্টর। সুপার কন্ডাক্টর গুলা ডায়াম্যাগনেটিক, এবং এদের কাপ্পা এমটা নেগেটিভ, এবং খুবই বড় একটা নেগেটিভ ভ্যালু এদের ভিতরে পাওয়া যায়। এবং একটা এরা ডায়াম্যাগনেটিজম শো করে একটা ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে। একটা ক্রিটিক্যাল টেম্পারেচার আছে প্রত্যেকটা সুপার কন্ডাক্টরে, তারা খুব স্ট্রং ডায়াম্যাগনেটিজম শো করে। এটা একটু মাথায় রাখতে হবে, যখন আমরা সুপার কন্ডাক্টর নিয়ে আলোচনা করব তখন এই বিষয়টা সামনে আসবে। বাকি তাহলে আমরা বি আর এইচ এই কার্ভের সাপেক্ষে যদি আমরা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল গুলোর কম্প্যারিজন করি, তাহলে এই নিচে একটা গ্রাফ দেখা যাইতেছে। এই গ্রাফের যে লাইনটা, এই লাইনটা হচ্ছে গিয়ে মিউ নটের লাইন। ওকে, মিউ নট মানে বুঝতেছো যে শূন্য স্থানে পারমিয়াবিলিটি। এখন শূন্য স্থানে পারমিয়াবিলিটির মিউ ডি যেটা, অর্থাৎ ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল, যারা ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালের রিলেটিভ পারমিয়াবিলিটিটা মিউ নটের নিচে থাকে, ইউনিটের নিচে থাকে বিধায় এরা ডায়াম্যাগনেটিক শো করে। আর প্যারাম্যাগনেটিক যারা, তারা হচ্ছে গিয়ে মিউ নটের চেয়ে একটু বেশি থাকে, একটু উপরের দিকে আছে, স্লোপটা একটু বেশি, বুঝতে পারতেছে। আর ফেরোম্যাগনেটিক যারা, তারা মিউ নট থেকে বেশ হাই, এবং এদের কার্ভের রিলেশনটা এরকম দেখতে পারতেছে, মিউ এফ। তো তাহলে এখন ডায়াম্যাগনেটিক তো ব্যাপারটা বোঝা গেল। এখন প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা কিরকম? প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল বেসিক্যালি এদের ভিতরে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট যেটা, সেই ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের অ্যাভারেজ ভ্যালুটা জিরো। অ্যাভারেজ ভ্যালুটা জিরো মানে হচ্ছে গিয়ে, নর্মালি ডায়াম্যাগনেটিকে পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট নাই। প্যারাম্যাগনেটিকে ডাইপোল মোমেন্ট আছে, তবে ডাইপোল মোমেন্ট গুলার অ্যালাইনমেন্ট খুবই র্যান্ডম, এবং র্যান্ডম হওয়ার কারণে অ্যাভারেজ ডাইপোল মোমেন্ট জিরো। এই কারণে টোটাল ডাইপোল মোমেন্ট সাম করলে এটাকে জিরো ধরে নেওয়া যায়। এদের কাপ্পায়ের ভ্যালু পজিটিভ এবং খুবই স্মল, ইউনোটের চেয়ে একটু বেশি হওয়ার কারণে। তো এদেরকে যখন কোনো স্ট্রং ম্যাগনেটিক ফিল্ডে স্থাপন করা হয়, তখন এদের ভিতরে একটা ম্যাগনেটাইজেশন কাজ করে। এই টোটাল ম্যাগনেটিক মোমেন্ট হবে মিউ নট এইচ। সো এটার ভিতরে ওভারঅল এই ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে, এর ভিতরে যে ডাইপোল মুভমেন্ট গুলো আছে, সেই মুভমেন্ট গুলোর মধ্যে কিছু সংখ্যক অ্যাটমের মুভমেন্ট গুলা অ্যালাইনমেন্টে আসে। অ্যালাইনমেন্টে আসার কারণে যেটা হয় যে, ইনসাইড দ্য ম্যাটেরিয়াল অ্যাভারেজ ডাইপোল মুভমেন্ট এখন আর জিরো নাই। অ্যাভারেজ ডাইপোল মুভমেন্ট একটা সার্টেন ডিরেকশনে একটা ভ্যালুকে শো করে। ফলে এটা যে টোটাল ম্যাগনেটাইজেশনের পরিমাণ, সেটা হবে কাপ্পা এম ইন্টু এইচ। এইচটা হচ্ছে গিয়ে এক্সটার্নাল ফিল্ড, অর্থাৎ বাইরে থেকে ওই যে কারেন্টটা দিতেছে, এইচ সমান সমান মনে রাখতে হবে এনআই। তো বাইরে যে কারেন্টটা, কন্ডাকশন কারেন্টটা দেওয়া হয়েছে, সেই কন্ডাকশন কারেন্টের পরিমাণ অনুযায়ী আসলে এটার ভিতরে যে ম্যাগনেটাইজেশন, সেই ম্যাগনেটাইজেশনটা ক্রিয়েট করবে। তো অ্যালকালি এবং ট্রানজিশন ম্যাটেরিয়ালরা প্যারাম্যাগনেটিজম শো করে। যেমন এইখানে লিকুইড অক্সিজেন একটা প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল বলা হয়েছে। আহ সে কি করে, তাকে যদি আমরা নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে ফোর্স করি, তাহলে তার ভিতরে এই যে ম্যাগনেটাইজেশনটা গ্রো করে, এবং গ্রো করার কারণে সে ম্যাগনেটের দিকে আকৃষ্ট হয়। আর আছে হচ্ছে গিয়ে ফেরোম্যাগনেটিক। ফেরোম্যাগনেটিকের ব্যাপারটা তো খুবই স্পষ্ট।
আয়রন, কোবাল্ট, নিকেল, এরা যে ক্যাটাগরিতে পড়ে। এদের কাপ্পা পজিটিভ এবং ভেরি লার্জ। ফলে এদের ভিতরে যে পার্মানেন্ট ম্যাগনেটাইজেশন, সেই পার্মানেন্ট ম্যাগনেটাইজেশনটা খুবই স্ট্রং। ইভেন এদের এদের আহ, ইয়েগুলা, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট গুলা ইনহেরেন্টলি এমন ভাবে অ্যালাইন হয়ে থাকে যে অলরেডি ইনসাইড দ্য ম্যাটেরিয়াল, এই আহ, বাইরে থেকে কোনো ফিল্ড অ্যাপ্লাই করা ছাড়াই এদের মধ্যে ম্যাগনেটাইজেশন ইয়ে করতেছে, এক্সিস্ট করতেছে। তো এদের এদের ক্ষেত্রে একটা টেম্পারেচার আছে, এই টেম্পারেচারটাকে বলে কুরি টেম্পারেচার। কুরি টেম্পারেচারের বৈশিষ্ট্য হচ্ছে যে টেম্পারেচার বাড়াইলে কিন্তু এদের ম্যাগনেটাইজেশন আবার র্যান্ডম হয়ে যায়। তো আহ মানে এই যে ইয়ের অ্যাটমিক ভাইব্রেশন যেটা, সেই অ্যাটমিক ভাইব্রেশন সেটা চেঞ্জ হয়ে যায়। অ্যাটমিক ভাইব্রেশন চেঞ্জ হয়ে গেলে ম্যাগনেটিক অর্ডারটা চেঞ্জ হয়ে যায়। সো এই টেম্পারেচারটাকে বলে কুড়ি টেম্পারেচার। কুড়ি টেম্পারেচারের নিচে যতক্ষণ পর্যন্ত এই ম্যাটেরিয়ালটাকে আমরা রাখবো, ততক্ষণ পর্যন্ত ফেরোম্যাগনেটিক থাকবে। আর যদি টেম্পারেচারের বাইরে চলে যায়, তখন আর ফেরোম্যাগনেটিক থাকে না, তখন ম্যাগনেটাইজেশন অ্যালাইনমেন্ট এলোমেলো হয়ে যায়। অ্যালাইনমেন্ট এলোমেলো হয়ে গেলে এটা আসলে প্যারাম্যাগনেটিক ইয়েটা শো করে। তো এই পি আর এইচ এর সম্পর্কটা এদের ক্ষেত্রে ছোট একটা রেঞ্জের জন্য লিনিয়ার। আর এইচ অর্থাৎ তুমি যদি বাইরে থেকে যে কন্ডাকশন কারেন্ট এটা যেটা দিচ্ছ, সেটা যদি হেভি কারেন্ট দাও, তাহলে কিন্তু ম্যাগনেটাইজেশনের পরিমাণ যে যথেচ্ছ পরিমাণ বাড়াইতে পারবো তা না। এদের একটা স্যাচুরেশন লিমিট আছে, ওই লিমিটে গেলে এরা স্যাচুরেটেড হয়ে যায়। এরপরে যেটা, সেটা হচ্ছে গিয়ে অ্যান্টিফেরোম্যাগনেটিক। অ্যান্টিফেরোম্যাগনেটিকের যেটা হয় যে এদের মধ্যে একটা সেন্ট্রাল অ্যাটম আছে। এই সেন্ট্রাল অ্যাটমের ম্যাগনেটাইজেশন আর এক্সটার্নাল ফিল্ডের যে আহ, মানে আহ, অন্যান্য ক্রিস্টালের ক্রিস্টালের অন্যান্য যে অ্যাটম গুলো আছে, তাদের যে ম্যাগনেটিজম এইটা একটা আরেকটার অপোজিট। যেমন ধরো একটা বিসিসি ক্রিস্টাল নেওয়া হইলো। এখন এই বিসিসি ক্রিস্টালে দেখা যাবে যে এরা বেসিক্যালি ইয়েটা এমন যে স্ট্রাকচারটা এমন যে অন্যান্য যেমন চার কোনায় ধরো আহ, আট কোনায় আটটা ম্যাঙ্গানিজ আছে, মাঝখানে একটা অক্সাইড আছে। তো দেখা যাবে যে আহ, এদের ক্রিস্টালের এই আট কোণার ম্যাটেরিয়াল গুলা বা পদার্থ গুলা যেই দিকে ম্যাগনেটাইজেশন শো করতেছে, সেন্ট্রাল ম্যাটেরিয়ালটা তার অপোজিট দিকে ম্যাগনেটাইজেশন শো করতেছে। এই এই টাইপের যে আহ, ফেরো, এদের মধ্যে কিন্তু পার্মানেন্ট ম্যাগনেটিজম আছে, এবং পার্মানেন্ট ম্যাগনেটিজম থাকার কারণে এদের একটা স্মল তবে একটা পজিটিভ কাপ্পায়ম আছে। পজিটিভ কাপ্পায়ম আছে। এই কারণে এরা কি করে, এরা একটা ম্যাগনেটিজম শো করবে, কিন্তু আহ, এই সেন্ট্রাল অ্যাটমটার কারণে কি করতে পারতেছে না, পুরো ম্যাগনেটাইজেশন শো করতে পারতেছে না। কিন্তু যদি আমরা এটা একটা স্ট্রং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে তাকে রাখি, তাহলে স্ট্রং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখলে এই ম্যাগনেটিজমের অ্যালাইনমেন্টটা চেঞ্জ হয়ে যায়। অ্যালাইনমেন্টটা চেঞ্জ হয়ে গেলে তারা কিন্তু ভালো ম্যাগনেটিজম শো করতে পারে। তো এদের ক্ষেত্রেও কি আছে, একটা টেম্পারেচার আছে, যে টেম্পারেচার পর্যন্ত, এই টেম্পারেচারের নিচে অ্যান্টি ফেরোম্যাগনেটিজম শো করে। আর যদি টেম্পারেচার আবার বাড়াই দিই, তাহলে র্যান্ডমাইজেশন বেড়ে যায়। আর তখন ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট গুলা এলোমেলো হয়ে যায়। এই টেম্পারেচারটাকে বলে নীল টেম্পারেচার। আর একটা আছে ফেরি ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। ফেরি ম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা কি, এটা স্ট্রং ম্যাগনেটিজম শো করে, ভেরি পজিটিভ হাই হাই ম্যাগনেটিজম শো করে। এবং ইভেন ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, তাদের মধ্যে উম, এই ম্যাগনেটিজমটা গ্রো করে। তো তবে এদের একটা ইয়ে আছে, মানে স্ট্রাকচারটা এরকম যে বেসিক্যালি এরা যৌগ টাইপের ম্যাটেরিয়াল, যেমন ফেরাইট, Fe3O4। তো এই ফেরাইট ম্যাটেরিয়াল গুলার ফেরি ম্যাগনেটিজমের যে ক্রিস্টাল, সেই ক্রিস্টালে দেখা যায় যে এ অ্যাটম এবং বি অ্যাটম এগুলার স্পিন এরকম,
সকল এ অ্যাটমের স্পিন একদিকে কাজ করতেছে আর সকল বি অ্যাটমের স্পিন তার অপোজিট দিকে কাজ করতেছে। সিম্পল ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মতো না। এই স্পিন গুলা কম বেশি হওয়ার কারণে যেহেতু এই ওভারঅল নেট নেট এর যেই ম্যাগনেটিজম সেই ম্যাগনেটিজমটা স্ট্রঙ্গার দেন বি। এ কারণে ওভারঅল একটা ম্যাগনেটিজম আমরা পাবো, সেই ম্যাগনেটিজমটার ডিরেকশন হবে এর যেই ডিরেকশনে স্পিন গুলা কাজ করতেছে সেই ডিরেকশন। সো ওভারঅল নেট ম্যাগনেটিজমটা পাওয়া যাবে হচ্ছে গিয়ে এম। তবে যেহেতু এবং সেটা স্ট্রং এবং একটা পজিটিভ ভ্যালু পাওয়া যাবে, আহ কিন্তু ইয়েটা ভিন্ন, মেকানিজমটা ইয়ের মতো না। এই কারণে ফেরি ম্যাগনেটিজমটাকে একটু আলাদা করে দেখানো হয়েছে। বিহেভিয়ার অলমোস্ট সেম অ্যাজ দ্য ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল। তো এদের ক্ষেত্রেও এক টেম্পারেচার আছে 20 টেম্পারেচার। এই 20 টেম্পারেচারের মধ্যে তারা কি করে, এর নিচে যদি থাকে তাইলে তারা ফেরিম্যাগনেটিক বৈশিষ্ট্য শো করে, আর এর উপরে চলে গেলে আবার প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল হয়ে যায়। তো অরিজিন যেটা সেটা হচ্ছে গিয়ে এদের স্পিনের ভিতরে মানে ম্যাগনেটাইজেশনের ইয়ে স্ট্রেংথ বা এটা যে গ্রো করে কোনো একটা ম্যাটেরিয়ালে, সেটা বেসিক্যালি তার স্পিনের উপর নির্ভর করে। এইখানে একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের 0 টেম্পারেচার ভার্সেস কোনো একটা সার্টেন টেম্পারেচারে তার ম্যাগনেটিজম কিভাবে গ্রো হয় সেটার একটা এফেক্ট দেখানো হয়েছে। সো 20 টেম্পারেচারের কে বিলো 20 টেম্পারেচারের রেশিও গুলা দিয়ে ভাগ করা হয়েছে। সো 20 টেম্পারেচার যদি টিসি হয়, টেম্পারেচার টি কে টিসি দিয়ে ভাগ করলে আমরা 0 থেকে 1 পর্যন্ত একটা ভ্যালু পাবো। আর এর ভিতরে যে ম্যাগনেটাইজেশন গ্রো করে, অর্থাৎ যখন আহ, কোনো ইন্টার অ্যাটমিক অ্যাকশন নাই টেম্পারেচারের কারণে, তখন এই অ্যালাইনমেন্ট গুলা খুবই স্ট্রংলি একটা সার্টেন ডিরেকশনকে ইন্ডিকেট করতেছে। বাট যখন টেম্পারেচার আস্তে আস্তে বাড়তেছে তখন এখানে দেখতেছো যে মিস অ্যালাইনমেন্টের পরিমাণ বাড়তেছে। আর তারপরে যখন টেম্পারেচার 20 টেম্পারেচারে পৌঁছে গেছে তখন অ্যালাইনমেন্ট অলমোস্ট এলোমেলো হয়ে গেছে, অর্থাৎ ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালের বৈশিষ্ট্যের মতো অ্যালাইনমেন্টের মতো অ্যালাইনমেন্ট পেয়ে গেছে। এটাই হচ্ছে গিয়ে এফেক্ট অফ টেম্পারেচার ইন ম্যাগনেটিজম। তো চুম্বকের যে ডোমেইন তত্ত্ব, সেই ডোমেইন তত্ত্ব অনুযায়ী এই ম্যাগনেটিক ডোমেইন গুলাকে বা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের অ্যাকশন গুলাকে ব্যাখ্যা করা যায়। তো বেসিক্যালি ম্যাগনেটিক ডোমেইন কি? ম্যাগনেটিক ডোমেইন হচ্ছে এই ক্রিস্টালের মধ্যে এমন একটা রিজিয়ন যেখানে স্পিন ম্যাগনেটিক মোমেন্ট ওই যে বলছি যে অ্যাটমের ইলেকট্রনের প্রিসিশনের কারণে যে মোমেন্টটা তৈরি হয় সেটা। এখন এই নাম্বার অফ অ্যাটমের অল ম্যাগনেটিক মোমেন্ট যেই রিজিয়ন গুলাতে একই ডিরেকশনে অ্যালাইনমেন্ট হয়ে থাকে, সেই ডিরেকশন সেই সেই এরিয়া বা সেই রিজিয়ন গুলাকে আমরা বলতেছি ম্যাগনেটিক ডোমেন। সেই ম্যাগনেটিক ডোমেইনের একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালে সেই ডোমেইন গুলার অবস্থান গুলো এরকম থাকে। যদি আমরা সেটাকে এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই করি তখন এই ডোমেইন গুলা কি হয়ে যায়, ডোমেইনের সাইজ বড় হয়ে যায়। অর্থাৎ যেমন শুরুতে ডোমেইনের এই জায়গাটায় অ্যালাইনমেন্ট আর এই জায়গাটার অ্যালাইনমেন্ট এরকম ছিল, এখন ম্যাগনেটিক ফিল্ড এই ডিরেকশনে যখন কাজ করবে তখন এই ডোমেইনটা অ্যালাইনমেন্টটাও মোটামুটি চেঞ্জ হয়ে এটার সাথে অ্যালাইন হয়ে যাবে। অ্যালাইন হয়ে গেলে এটার এই ডোমেইনটার সাইজ বড় হয়ে যাবে। পরবর্তীতে তার অ্যালাইনমেন্ট এবং এক্সটার্নাল ফিল্ডের অ্যালাইনমেন্ট কিন্তু আবার পাশেরটাকে এফেক্ট। এইভাবে এক্সটার্নাল ফিল্ডের স্ট্রেংথের উপর বেস করে আসলে ম্যাগনেটিক ডোমেইন গুলা তার পার্শ্ববর্তী ডোমেইনকে এফেক্ট করতে পারে, এবং এফেক্ট করার কারণে আহ, তোমার ওভারঅল পুরো ম্যাটেরিয়ালটা একটা ম্যাটেরিয়ালে পরিণত হইতে পারে। ওকে, সো
নেক্সট আমাদের যে টপিক সেটা হচ্ছে কি সুপার কন্ডাক্টর। শুধু একটু আলোচনা করে যাই, সেটা হচ্ছে যে সুপার কন্ডাক্টিভিটি আসলে কি। সুপার কন্ডাক্টিভিটি হচ্ছে গিয়ে সেই প্রপার্টি, যে প্রপার্টির কারণে একটা ম্যাটেরিয়াল রেজিস্ট্যান্স শূন্য হিসেবে আচরণ করতে শুরু করে। অর্থাৎ কোন একটা ম্যাটেরিয়ালের ভিতর ইলেকট্রিক ফ্লো হওয়ার জন্য যে রেজিস্ট্যান্স থাকার কথা, একটা সার্টেন কন্ডিশনে সে কি করতেছে, সেই সেই রেজিস্ট্যান্স শো না করে সে একটা জিরো রেজিস্ট্যান্স শো করতেছে, অর্থাৎ যথেচ্ছ পরিমাণ সে কারেন্ট ফ্লো করার মতো বিহেভিয়ার শো করতেছে। তো এই ফেনোমেননটা প্রথম মার্কারির মধ্যে পাওয়া গেছিল। এবং এটা আসলে পিরিয়ডিক টেবিলের সাথে রিলেটিভ কোনো নেচার না যে তাকে তার অ্যাটমিক স্ট্রাকচার কিংবা ইলেকট্রনের সর্ববহিস্থ শেলে ইলেকট্রনের সংখ্যা দিয়ে ব্যাখ্যা করা যাবে, এরকম কোনো নেচার এটার মধ্যে নাই। ইনফ্যাক্ট সুপার কন্ডাক্টিভিটি আর নর্মাল কন্ডাক্টিভিটির মধ্যেও কোনো সম্পর্ক নাই। যেমন এই যে একটা ভালো ম্যাটেরিয়াল, সে যদি ভালো কন্ডাক্টরও হয়, অ্যালুমিনিয়াম, তাকে দিয়ে যে সুপার কন্ডাক্টর বানানো যাবে এরকম কোনো গ্যারান্টি নেই। সুপার কন্ডাক্টিভিটি বেসিক্যালি ব্যাখ্যার জন্য বিভিন্ন প্রপার্টি লাগে, সেই প্রপার্টি গুলো অনুযায়ী সে শো করে। এখানে একটা কার্ভ দেখানো আছে, কার্ভটা দেখানো আছে আহ আহ, তার ওহমিক ভ্যালু গুলাকে শো করা হয়েছে। তো এই ভোল্টেজের এইখানে মার্কারির জন্য 4.1 4.2 এরকম একটা ভোল্টেজের জন্য সে কি করতেছে, এই জায়গাগুলাতে তার একটা সার্টেন টেম্পারেচারে তার যে রেজিস্ট্যান্স পাওয়া গেছে, এই রেজিস্ট্যান্সের পরিমাণ হচ্ছে গিয়ে 10⁻⁵ তো যেখানে তার ভ্যালু গুলা 10⁻⁵ বোঝা যাচ্ছে যে তার রেজিস্ট্যান্স খুবই লো। এক্সপেরিমেন্টালি এটা পাওয়া গেছে। তাহলে এরকম জিরো রেজিস্ট্যান্সের জন্য খুব খুব ন্যারো রেঞ্জের জন্য বা মোটামুটি একটা লিমিটেড রেঞ্জের জন্য একটা বস্তু কি করতে পারে, সুপার কন্ডাক্টিভিটি শো করতে পারে ইন এ সার্টেইন পিরিয়ড অফ অ্যাকর্ডিং টু দা কন্ডিশন। তো যেমন এখানে আহ, দুইটা ম্যাটেরিয়াল, যেমন লেড এর কথা এখানে উল্লেখ করা হয়েছে যে লেড সুপার কন্ডাক্টিভিটি শো করে কখন, একটা টেম্পারেচার আছে টিসি, ক্রিটিক্যাল টেম্পারেচার। এই ক্রিটিক্যাল টেম্পারেচারে লেড কি করে না, কোনো রেজিস্টিভিটি শো করতেছে না। এই যে স্ট্রং কার্ভটা, এটা একদম আপ থেকে ডাউন পর্যন্ত সে কি করতেছে, সে আহ, আহ, খুব দ্রুত উঠে যাইতেছে। তারপরে গিয়ে এটার রেজিস্টিভিটি আস্তে আস্তে বাড়তেছে। সো এই টেম্পারেচারের নিচে আসলে তার কি নাই, কোনো রেজিস্টিভিটি নাই। অন্যদিকে নর্মাল ম্যাটেরিয়াল যেমন সিলভার, গোল্ড, কপার, এদের জন্য কি পাওয়া যায়, এদের জন্য যদি টেম্পারেচার কম বেশি করা হয়, টেম্পারেচার কম বেশি করলেও দেখা যায় যে বিলো যদি 0°C নিয়ে আসি, 273 কেলভিনের কাছাকাছিও যদি তাদের টেম্পারেচারকে আমরা নিয়ে আসি, তারপরেও দেখা যাবে যে তার ভিতরে কিছু রেজিস্টিভিটি রয়ে গেছে। তো ভালো কন্ডাক্টর যারা, গোল্ড, কপার, এরা কিন্তু কি করে না, সুপার কন্ডাক্টিভিটি শো করে না। অন দি আদার হ্যান্ড লেড, সে খুব ভালো কন্ডাক্টর না, তারপরেও সে একটা টেম্পারেচারের নিচে নিয়ে গেলে সে কি করে, সুপার কন্ডাক্টিভিটি শো করতে পারে। সুপার কন্ডাক্টিভিটি ইট ডিপেন্ডস, এটা এটা স্ট্রেঞ্জ ফেনোমেনা। এটা বিভিন্ন পদার্থে বিভিন্ন রকম নেচারে শো করতে পারে। এবং আগে তো শুধু মৌলগুলা দিয়ে ট্রাই করা হইতো, পরবর্তীতে বিভিন্ন ধরনের যৌগের সাপেক্ষে এগুলাকে ট্রাই করা হয়েছে। সুপার কন্ডাক্টিভিটির একটা চার্টও গ্রো করা হয়েছে। সেই চার্ট অনুযায়ী কোন কোন ম্যাটেরিয়াল কত সালে ডেভেলপ হয়েছে এবং তারা তাদের ক্রিটিক্যাল টেম্পারেচারটা কত সেইটা শো করা হয়েছে এই গ্রাফে।
তো এখানে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালের নাম দেখা গেছে এবং সেগুলো সিনথেসাইজড ম্যাটেরিয়াল, ল্যাবরেটরিতে এদেরকে তৈরি করা হয়েছে বিভিন্ন প্রেসারে, বিভিন্ন টেম্পারেচার। ক্রিটিক্যাল টেম্পারেচার যাদের লো, অর্থাৎ 0 কেলভিন, মানে বুঝতেছো, -273 ডিগ্রি সেলসিয়াস, 273 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে এক্সপেরিমেন্টেশন গুলা করা লাগছে। লিকুইড হিলিয়াম, লিকুইড হাইড্রোজেন, লিকুইড নাইট্রোজেন, মানে সবই কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে। বেশিরভাগ এখানে যা যা দেখানো হয়েছে ক্রিটিক্যাল টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে সবগুলা। অর্থাৎ কোল্ড এনভায়রনমেন্টে নিয়ে যাওয়ার পরে এই পদার্থগুলা কি করে, আহ সুপার কন্ডাক্টিভিটি শো করে, রেজিস্টিভিটি শো করে। এই হচ্ছে গিয়ে সুপার কন্ডাক্টিভিটির বেসিক আইডিয়া। ফার্দার আরো ডিটেলস আমরা সামনে দেখবো।